তোর কি মাথার কোনো সমস্যা রয়েছে? আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির দুজন সিনিয়র অভিনেতা এবং অভিনেত্রী, বর্তমান যুগে তারা কাপেল, কৌশিক ব্যানার্জি এবং লাবণী সরকার, তাদের একটা স্টেটমেন্ট এসছে, একটা ইন্টারভিউ এসছে, সেটা দেখে তার অর্থটা, ইনার মিনিংটা না বুঝে ইউটিউবে ওপেন প্ল্যাটফর্মে হাঁকতে চলে এলি ভাই। আবার ওপেনলি বলছিস যে বুম্বাদা কে কে ভাই বুম্বাদা, এইরকম বলছিস ভাই প্রসেনজিৎ চ্যাটার্জিকে? সবচেয়ে ভালো একটা আইডিয়া দেবো ভাই, তোর বাবাকে গিয়ে জিজ্ঞেস করবি বুম্বাদা কে কে প্রসেনজিৎ চ্যাটার্জি। তিনি সবচেয়ে ভালো অ্যান্সার দিতে পারবে আই থিঙ্ক। তার কারণ ওই জেনারেশানে তোর বাবা, অর্থাৎ আমার হয়তো আঙ্কেল হবে, তো ওনার জেনারেশানে না প্রসেনজিৎ চ্যাটার্জির এরাটা ছিল, মেন যে এরা হয় না, তোদের যেমন বয়সী, তো তুই যে জেনারেশানে বিলং করছিস, তোর যেমন দেবজিৎ, ভগবান তোর কাছে ওয়েল সব ঠিক আছে, আমি কিন্তু কোনো রকম ইনসাল্ট করছি না বা কিছু করছি না, এটা হতেই পারে। বাবাদের বয়সী, বাবা কাকাদের যে বয়সী, তাদের জেনারেশনটা কিন্তু পিক আপ টাইম ছিল প্রসেনজিৎ চ্যাটার্জির। মানে এই টাইমটায় যেটা দেব অ্যান্ড জিতের এরা যাচ্ছে বা সবাই যে ক্রেজ, তখনকার দিনে তো ভাই এত সেলফোন, স্মার্টফোন ছিল না, ঠিক আছে? বাট বিশ্বাস কর, তুই আঙ্কেলকে জিজ্ঞেস করিস, তোর বাবাকে জিজ্ঞেস করিস যে বুম্বাদা কে, এইভাবেই বলিস যে কে বুম্বাদা, এইভাবে ছোট করে অপমান টাইপের এরকম বডি ল্যাঙ্গুয়েজ করে জিজ্ঞেসটা করবি, যেটা তো শিক্ষা আর কি। আই থিঙ্ক তোকে বুঝিয়ে দেবে তোর বাবা যে প্রসেনজিৎ চ্যাটার্জি আসলে কে। তার আগে আমি তোকে বোঝাচ্ছি, শুনে রাখ প্রসেনজিৎ চ্যাটার্জি কে। যে মানুষটা আজকে 40টা বছর ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেন, দাঁতে দাঁত চেপে রাজত্ব করে গিয়েছেন, বিভিন্ন ট্রোলিংয়ের শিকার হওয়ার সত্ত্বেও তিনি কিন্তু এই ফিল্ডটা ছেড়ে বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য কোনো ইন্ডাস্ট্রিতে চলে যাননি। দীর্ঘকাল যাবৎ তিনি তার বাংলা ইন্ডাস্ট্রি, তার স্বপ্নের ইন্ডাস্ট্রিটাকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য যাবতীয় কার্যকলাপ তিনি করে গিয়েছেন নিজের তরফ থেকে। যে মানুষটা না থাকলে আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থাকতো না, যে মানুষটা উত্তম পরবর্তী যুগে একাই অন্যতম শ্রেষ্ঠ হয়ে চিরকাল পার্টি পলিটিক্সে না গিয়ে, কোনো রাজনীতিতে না ঢুকে চিরটা কাল সার্ভাইভ করে গিয়েছেন। সমস্ত নায়করা টলিউড ছেড়ে চলে গেলেও যে মানুষটা একমাত্র টলিউড ছেড়ে কোনো দিন যায়নি বা যাওয়ার কথা চিন্তাও করেননি, চিরকাল টলিউড ইন্ডাস্ট্রিতে থেকে গেছেন, পড়ে থেকেছেন, যে মানুষটা বাংলা সিনেমা ছাড়া আর কিছু ভাবতে পারেন না, যে মানুষটা বাংলা সিনেমার সবচেয়ে দুর্দিনে পাশে থেকেছিলেন, যে মানুষটা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির যখন শ্মশানে পরিণত হয়েছিল দাঁতে দাঁত চিপে সম্পূর্ণ নিজের স্টারডামে প্রত্যেকটা প্রোডাকশন হাউসকে জাগিয়ে রেখেছিল, বাঁচিয়ে রেখেছিল, যে মানুষটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দুর্দিনে বিনা পারিশ্রমিকে, কোনো পারিশ্রমিক না নিয়ে দিনের পর দিন অভিনয় করে গিয়েছেন শুধুমাত্র সেই সমস্ত প্রোডাকশন হাউসগুলোকে জাগিয়ে রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য, যাতে টলিউড ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকে, গ্রো করতে পারে, যাতে পরবর্তী জেনারেশন টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, শুধুমাত্র ইন্ডাস্ট্রির স্বার্থে, যিনি চিরটা কাল ট্রোলিংয়ের শিকার হওয়া সত্ত্বেও কমার্শিয়াল সিনেমার সাথে সাথে প্যারালাল সিনেমা, আর্ট সিনেমা প্রত্যেকটা যুগে যুগে তিনি করে গেছেন, যে মানুষটি 40টা বছর ধরে আজও পর্যন্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বটগাছের মতো সবাইকে ছত্রছায়ার মধ্যে আগলে রেখেছেন, তারই নাম প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য ইন্ডাস্ট্রি। আজকে তুই যাদের স্টেটমেন্টটা নিয়ে এত বড় বড় লেকচার মারছিস, এত কথা বলছিস, নোংরা নোংরা কথা বলছিস, রীতিমতো গালিগালাজ করছিস, তাদের রেকর্ড, তাদের সিনেমার সংখ্যা, তাদের সুপারহিটের সংখ্যা, তাদের কালেকশনের সংখ্যা সম্পর্কে তোর কোনো আইডিয়া রয়েছে? আচ্ছা, আসি প্রসেনজিতের ব্যাপারে। প্রসেনজিৎ চ্যাটার্জি, যাকে নিয়ে তুই এত খারাপ খারাপ কথা বললি, এত নোংরা নোংরা কথা বললি, সেই স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির যা যা রেকর্ড রয়েছে, তোর দেব এবং জিৎ 7 জন্মেও সেটা কোনোদিন স্পর্শ করতে পারবে না বা সেই রেকর্ড কোনোদিন ভাঙতে পারবে না, কারোর ক্ষমতা নেই। এটা ট্রু ফ্যাক্ট। এটা আশা করছি তুইও মানবি, অবশ্য নাও মানতে পারিস, তুই তো কুয়োর ব্যাং। দেব আর জিৎ ছাড়া তুই কিছু বুঝিস না, সেটা ভাই হতেই পারে, এভরিথিং ইজ ওয়েল। তোর জেনারেশনে তোর যখন জন্ম হয়েছে তখন হয়তো তুই দেব এবং জিতের এরাটা দেখেছিস, তাদের সিনেমা দেখে বড় হয়েছিস, তাই জন্য তুই তাদের ফ্যান। ওয়েল, তাতে কোনো সমস্যা নেই। তুই যেমন দেব জিতের ফ্যান, বুম্বাদাকে যখন তখন ইনসাল্ট করতে পারিস। আমি কিন্তু বুম্বাদার ফ্যান, আমি প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান, কিন্তু আমি তাই বলে অকথ্য ভাষায় দেব এবং জিতকে ইনসাল্ট করতে পারবো না। কেন জানিস? তার কারণ তুই যাকে ইনসাল্ট করছিস বুম্বাদাকে, সেই বুম্বাদা দেব এবং জিতকে অত্যন্ত ভালোবাসে, নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করে, এবং প্রত্যেকটা প্ল্যাটফর্মে গিয়ে, যে কোনো জায়গায় গিয়ে বিনা স্বার্থে
নিঃস্বার্থভাবে তাদের কিন্তু প্রমোশন করেন এবং তাদের সম্পর্কে আরও বেশি আইডিয়া দেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে, বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে গিয়ে। আর স্টারডামের কথা বলছিস, বুম্বাদা স্টারডাম নেই, তোদের দেব আর জিতেরই শুধু স্টারডাম আছে। তোদের দেবজিৎ ছাড়া ইন্ডাস্ট্রি চলছে না, তোদের দেবজিতের সিনেমায় সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশন। অঙ্ক জানিস? ছোটবেলায় অঙ্ক পড়েছিস? আমার মনে হচ্ছে অঙ্কে ফেল মেরেছিস, ফেলই করেছিলিস তুই অঙ্কে আই থিঙ্ক। তার কারণ টাকার যে হিসেব, টাকার যে ভ্যালু, বক্স অফিসে যে টাকাটা ইনকাম হয়, তার যে রেভিনিউ, তার যে ভ্যালু, সেটা যে যুগের পর যুগ চেঞ্জ হতে থাকে। টাকার যে ভ্যালু, মানির যে ভ্যালু, সেটা যে পরিবর্তনশীল, সেটা হয়তো তুই জানিস না। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ভালো করে শুনে রাখ। প্রসেনজিতের ফার্স্ট সিনেমা ছিল 1968-এ। তখন তোদের সুপারস্টাররা বা তোর যারা ভগবান, তোর যারা আইকন, তোর যারা সুপারস্টার, তুই যাদের ফ্যান, দেব এবং জিৎ, তারা জন্মেছে, আই থিঙ্ক জন্মেছে বা জন্মায়নি, হোয়াট এভার। বাট তুই তো জন্মাসনি, এটা আমি শিওর, তার কারণ আমি নিজেও জন্মাইনি। যাই হোক, কিন্তু সেই বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি যখন পিক আপ টাইম বা যখন হিরো হিসেবে নিজেকে এস্টাবলিশ করে, নিজে হিরো হিসেবে নিজেকে যখন প্রত্যাবর্তন করে, আবির্ভাব করে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে, যখন নতুন একটা সুপারস্টারের জন্ম হয়, ফার্স্ট টাইম এরকম কালারফুল স্টাইলিশ একজন সুপারস্টারের যেটা জন্ম হয়, তার নাম ওয়ান অ্যান্ড অনলি প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য ইন্ডাস্ট্রি। প্রথম সিনেমা ছিল 1983 সালে, সিনেমাটার নাম ছিল দুটি পাতা। তখন বোধহয় তো সুপারস্টাররা অর্থাৎ দেব এবং জিৎরা ফিটিং বোতলে দুধ খেত, আর তুই সেই তাদেরকে বড় করতে গিয়ে কিংবদন্তি অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জিকে ছোট করছিস। যে প্রসেনজিৎ চ্যাটার্জি আজকে না থাকলে তোর জিৎ এবং দেব কেউ সিনেমা ইন্ডাস্ট্রিতেই আসতে পারতো না, সিনেমাই বানাতে পারতো না। তার কারণ বাংলা ইন্ডাস্ট্রি শ্মশানে পরিণত হয়ে যেত। ট্রু ফ্যাক্ট ভাই, এটা মানতে শেখ। উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের মৃত্যুর পর পরবর্তীকালে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির যে স্টুডিওগুলো ছিল না, সেই স্টুডিও পাড়ায় লেডি কুত্তাগুলো ঘুরে বেড়াতো, কোনো কেউ কাজ পেতো না, টেকনিশিয়ানসরা আসতো না, ইন্ডাস্ট্রিটা শ্মশানে পরিণত হয়েছিল। পেপারে, তখনকার দিনে যে খবরের কাগজগুলো বেরোতো না, সেই পেপারে লেখা বেরোতো যে টলিউড ইন্ডাস্ট্রি শ্মশানে পরিণত হয়েছে। তখন বলিউড আস্তে আস্তে জেগে উঠছে, টলিউডে কেউ আর আসতো না, কাজ করতো না, কারণ পারিশ্রমিক দেওয়ার মতো প্রোডাকশন হাউসগুলোর অত টাকা ছিল না, অত ইনভেস্ট করতে পারতো না। সেই টাইমটার কথা ভুলে গেলি নাকি তোর নলেজ নেই ভাই? এইগুলো তুই ভুলে গেলি, তখনকার কথা, অতীতের কথা তুই ভুলে গেলি আজকে দেবজিৎকে বড় করতে গিয়ে। আজকে লাবণী সরকার, কৌশিক ব্যানার্জি যে স্টেটমেন্টটা দিয়েছেন, কারণ তখনকার দিনে তারা খুব ভালো করে জানে, সেই সিনারিওটা তারা দেখেছেন, প্রসেনজিৎ কিভাবে উঠেছে আস্তে আস্তে, সেই জায়গাটা, সেই এরাটা, সেই যুগের পরিবর্তনটা, প্রসেনজিৎ চ্যাটার্জির দাঁতে দাঁত চেপে সেই লড়াইটা, সেই বিদ্রোহটা একার হাতে আস্তে আস্তে করে গঠন করা, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে আসা, বিশ্বের দরবারে পৌঁছে দেয়া, পরপর সিনেমা 19টা 25টা করে সিনেমা এক একটা বছরে, এক একটা শুক্রবারে 5টা 6টা 11টা করে সিনেমা রিলিজ, নট আ ম্যাটার অফ জোকস। ভারতবর্ষের সিনেমা ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এইরকম সুপারস্টারের স্টারডাম, এইরকম নায়ক, এইরকম অভিনেতা খুব কম রয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জির যা যা রেকর্ড তৈরি করা আছে, সেই রেকর্ডগুলো শুধু টলিউড কেন, পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রির কোনো নায়কের ক্ষমতা নেই সেই রেকর্ডগুলো ছুঁয়ে দেখা বা স্পর্শ করা। সেটা ভাঙা তো দূর কি বাত, অনেক দূরের কথা সেই রেকর্ডগুলো ভাঙা, জীবনে কেউ করতে পারবে না, ভাঙতে পারবে না। এই কথাগুলো আমার কথা নয়, বিভিন্ন ইন্টারভিউ থেকে আমরা জানতে পেরেছি। ঋতুপর্ণ ঘোষ, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর ঋতুপর্ণ ঘোষ, তুই কি চিনিস? আই থিঙ্ক চিনিস না, না চেনাটাই স্বাভাবিক। কুয়োর ব্যাংরা ওয়ার্ল্ড সিনেমা সম্পর্কে বা সিনেমার খুঁটিনাটি, যে বাংলায় আমরা বিলং করছি, যে বাংলা সিনেমা নিয়ে আমরা কথা বলছি, আজকে সেই বাংলা সিনেমার যে পথিকৃৎ, যিনি কিংবদন্তি, যাকে বাংলা ইন্ডাস্ট্রি বলা হয়, তার কাজকর্মগুলো, তার স্যাক্রিফাইসগুলো, প্রসেনজিৎ চ্যাটার্জির স্যাক্রিফাইসগুলো আজকে খুব সহজেই আমরা ভুলে যাচ্ছি, তাই না? তুই তো ভুলে যাচ্ছিস, তুই তো আই থিঙ্ক জানিসই না কিছু প্রসেনজিৎ চ্যাটার্জির স্ট্রাগল সম্পর্কে, প্রসেনজিৎ চ্যাটার্জির বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে স্যাক্রিফাইস কতটা। বইপত্র তো পড়িস না মনে হয়, একেবারেই পড়িস না, কোনো নলেজ নেই। জাস্ট ওই খুবরির মধ্যে দেব আর জিৎ গোবর ভরা, আর কিচ্ছু না। আজকে দেব জিৎ ভালো ভালো সিনেমা বানাচ্ছে, বক্স অফিস কালেকশনের কথা বলছিস ভাই। 75 সপ্তাহ কোনো ছবি তোর দেব এবং জিৎ রমরমিয়ে ব্যবসা করতে পেরেছে? কোনো ছবি দেখাতে পারবি? 75 সপ্তাহ টানা হাউসফুল রেকর্ড, গ্রাম বাংলা জুড়ে তখন 850টা সিঙ্গেল স্ক্রিন হল ছিল বাংলার বুকে, পশ্চিম বাংলার বুকে। করে দেখাতে পারবে তো দেব বা জিৎ? তখনকার দিনে টাকার ভ্যালুটা আলাদা ছিল, সেই টাকার যে রেভিনিউ
সেটা অনেক ডিফারেন্ট ছিল। তখন 1 টাকারও অনেক মূল্য ছিল। 2 টাকার টিকিট, 5 টাকার টিকিট, 10 টাকার টিকিটে মানুষ হল ভরিয়ে সমস্ত পরিবারটা মিলে হলে সিনেমা দেখতে আসতো। তখন সেই যুগটা মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, তাপস পাল, ভিক্টর ব্যানার্জি, চিরঞ্জিত চক্রবর্তী, এই যুগটা ছিল তখন। মহানায়ক উত্তম কুমারের পরবর্তী সময়টার কথা আমি বলছি। তখন কিন্তু দেবজিৎ জন্মায়নি, সিনেমায় আসেনি। সেই টাইমটাতে বুম্বাদা একার কাঁধে যেভাবে ইন্ডাস্ট্রিটাকে আস্তে আস্তে সবারকে একত্রিত করে টেনে নিয়ে গিয়েছেন এবং একের পর এক বক্স অফিস হিট। তখনকার দিনে টাকার ভ্যালুটা যেহেতু অনেক বেশি ছিল, টাকার অঙ্কটা কম, বাট টাকার ভ্যালুটা কিন্তু অনেক বেশি ছিল। 75 সপ্তাহ, বুঝতে পারছো, ভাবতে পারছো বন্ধুরা? এখনকার দিনে দেব বা জিতের সিনেমা, আমি ছোট করছি না দেবজিৎকে, বাট 75 সপ্তাহ বিজনেস করা কি মুখের কথা? আজকে এরা চেঙ্গিস বলি, প্রধান বলি, যাই বলি না কেন, এনাদেরকে সম্মান রেখেই বলছে। চাঁদের পাহাড় হতে পারে, অ্যামাজন অভিযান হতে পারে, রাবণ সিনেমাটা হতে পারে, টনিক হতে পারে, বাট আজকালকার দিনের সিনেমাগুলো 75 দিন চলা মানেই বিশাল কিছু ভাবে সেলিব্রেশন করা, কেক কাটিং, ঠিক আছে। বাট তখনকার দিন, আজকের দিনে দাঁড়িয়ে 75 দিনের বিশাল কিছু সেলিব্রেশন, যেন বিশাল কিছু হয়ে গেছে, ফেটে গেছে, একদম বক্স অফিস তুলকালাম করে দিয়েছে। অথচ তখনকার দিনে 75 সপ্তাহ চলতো। 75 দিন আর 75 সপ্তাহ, আকাশ পাতাল তফাৎ আছে ভাই, হিউজ ডিফারেন্স আছে। হলের সংখ্যাও বেশি ছিল, শোয়ের সংখ্যাও বেশি ছিল, আর 75 সপ্তাহ 50 সপ্তাহ করে বিজনেস করতো তখনকার দিনের সিনেমা, বুম্বাদার সিনেমাগুলো। ওই কারণেই কৌশিক ব্যানার্জি এবং লাবণী সরকার তাদের স্টেটমেন্টটা দিয়েছেন যে সেলিব্রিটি বলতে তাদের দৃষ্টিভঙ্গিতে হয়তো ঋতুপর্ণা এবং বুম্বাদা, এটা তারা খারাপটা কি বলেছে, তাদের দৃষ্টিভঙ্গিতে সেটা সেলিব্রিটি হতেই পারে। তাদের নাম, প্রসেনজিৎ চ্যাটার্জির নামটাই একটা ব্র্যান্ড। ইয়েস, হি ইজ দ্য ইন্ডাস্ট্রি, প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ দ্য ইন্ডাস্ট্রি, এটা সবাই জানে, গোটা বিশ্ব জানে। তার স্টারডাম সম্পর্কে, তার অভিনয়ের সত্তা সম্পর্কে তোর কাছ থেকে কৈফিয়ত নিতে হবে। তুই কোথাকার একটা আলফাল ইউটিউবার ভাই, তোর কোনো যোগ্যতা রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি সম্পর্কে কোনো স্টেটমেন্ট দেওয়ার? আলফাল বললেই হলো, হাঁক দিয়ে এসছিস ইউটিউবে, সে ঠিক আছে হাঁক, বাড়িতে বাথরুম নেই নাকি ভাই ইউটিউবে হাঁক দিয়ে আসিস প্রত্যেকটা দিন? দেবজিৎ আবার বলছিস কে বুম্বাদা, কে দেবজিৎ ভাই? তোদের বুম্বাদা না থাকলে কিসের দেবজিৎ? কারা দেবজিৎ? অস্তিত্ব থাকতো তোর দেবজিতের? তোর বাপ নাকি দেবজিৎ? এমন করে করছিস। অবৈধ সন্তান সেদিনকে বলেছিলাম, বেশ করেছিলাম, আজকে তুই প্রমাণ দিলি। তোর যে বডি ল্যাঙ্গুয়েজ, তোর যে কথাবার্তা, একদম পুয়োর, জাস্ট পায়খানার মতো। আমরা যারা পায়খানা করি না সকালবেলা ঘুম থেকে উঠে, সেই পায়খানাটার মতো। তুই যদি পায়খানা করে থাকিস, আই থিঙ্ক তুই ইউটিউবে হাঁক দিয়ে আসিস। যদি হাঁক দিয়ে আসিস, দেখবি পায়খানাগুলোকে, নিজের মুখটা দেখতে পাবি, পায়খানার মধ্যে নিজের মুখটা দেখতে পাবি। শালা ভাট বকতে চলে এসছে কোথাকার কোন আলফাল ইউটিউবার। তুই রিভিউ করিস আদেও, নাকি সারাদিন দেবজিৎকে নিয়ে নাচানাচি করিস, দেবজিৎকে ছোট করছিস, বুম্বাদাকে অপমান করছিস ভাই? তো দেব বা জিৎ যদি জানতে পারে না যে তুই বুম্বাদাকে এইভাবে ইনসাল্ট করছিস ওপেন প্ল্যাটফর্মে, তো দেব আর জিৎ জীবনে তোকে পাত্তা দেবে না, এমন দেবে না জীবনে উঠতে পারবি না বিছানা ছেড়ে। বাংলার কোটি কোটি দর্শক তোর কাছ থেকে আজকে জানবে বুম্বাদাকে, প্রসেনজিৎ চ্যাটার্জিকে, প্রসেনজিৎ চ্যাটার্জির অবদান কি, এটা তোর কাছ থেকে জানবে। কোথাকার কোন হেগড়ু তুই ভাই, তোর কথা লোক শুনবে? স্বয়ং মহাগুরু, দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা, মিঠুন চক্রবর্তী, তোমরা সবাই চেনো। আমি বিশেষ করে অত্যন্ত রেসপেক্ট করি মিঠুন স্যারকে। সেই মিঠুন চক্রবর্তী স্যার নিজে বলেছেন ওপেন প্ল্যাটফর্মে বারবার এসে, যে কোনো ইন্টারভিউতে, যে প্রসেনজিৎ চ্যাটার্জি আজকে ছিলেন বলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটা টিকে রয়েছে। আজকে এখনকার দিনের জেনারেশনের দেবজিৎ এরা করে খাচ্ছে, এরা আজকে সিনেমা করছে, বুক ফুলিয়ে প্রাউডলির সাথে সিনেমা করছেন, এত ভালো ভালো কালেকশন করছেন, ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রসেনজিৎ যদি সেদিনকে সিনেমা ছেড়ে চলে যেতেন অন্য প্ল্যাটফর্মে, অন্য কোনো পেশায়, তাহলে তো বাংলা ইন্ডাস্ট্রি বলে কিছু থাকতো না, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা টলিউড ইন্ডাস্ট্রি বলে কোনো অস্তিত্বই থাকতো না। এটা তো ট্রু ফ্যাক্ট, এটা তো বিভিন্ন ম্যাগাজিনে আমরা পড়েছি, বিভিন্ন পত্রিকার মাধ্যমে আমরা জেনেছি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কি লেভেলের ট্রিমেন্ডাস অবদান রয়েছে। তাই জন্য যে কোনো সেলিব্রিটি, সেটা টলিউড হোক বলিউড হোক, তাদের আত্মজীবনীগুলো আমি পড়েছি। তোমরা যারা যারা জানো, বিভিন্ন সেলিব্রিটির আত্মজীবনী যে বইগুলো প্রকাশ হয়, তাদের বই থেকে, শুধুমাত্র ন্যাশনালি বলছি না আমি, ইন্ডিয়া থেকে, ইন্ডিয়ার বাইরেও তোমরা জানো যে বুম্বাদা কতটা আলোচিত, বুম্বাদাকে নিয়ে কতটা আলোচনা করা হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। সেইখানে সেই প্রভাব প্রতিম, সেই সমস্ত কিংবদন্তি অভিনেতাদের বিভিন্ন বইগুলো পড়ে আমরা কিন্তু দেখেছি
যে সমস্ত বইতে তাদের কিন্তু একটা পোর্শন থাকে, একটা বিগ পোর্শন থাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে, যে টলিউড ইন্ডাস্ট্রির কথা যখনই উঠবে যে কোনো প্রসঙ্গে সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জির নাম কিন্তু অবশ্যই থাকে। আমরা দেখেছি প্রসেনজিৎ চ্যাটার্জিকে ইনসাল্ট, ভাই কোথাকার কে তুই, কোথাকার ইউটিউব রিভিউয়ার ভাই, যে তুই দেবজিৎকে বড় করতে গিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জিকে ইনসাল্ট করছিস? তোর রিপ্লাইটা কি লাবণী সরকার কৌশিক ব্যানার্জিকে নিয়েছিল নাকি বুম্বাদাকে নিয়েছিল রিপ্লাইটা? এটা আমার বড্ড সন্দেহ। তুই তীরটা ডাইরেক্ট ছুটছিস প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, লাবণী সরকারকে বলছিস নেমো খারাপ। লাবণী সরকার, কৌশিক ব্যানার্জির যটা সিনেমা রয়েছে, তোর সুপারস্টার তোর দেব এবং জিৎ সারা জন্মেও অতগুলো সিনেমা করতে পারবে না যতগুলো সিনেমা এদের হিট রয়েছে, সুপার হিট রয়েছে, বুঝলি? দেবজিৎ না থাকলে কৌশিক ব্যানার্জি, লাবণী সরকার খেতে পেতো না। হোয়াট দ্য জোক ম্যান, হোয়াট দ্য জোক। মানে সিরিয়াসলি, লাবণী সরকার, কৌশিক ব্যানার্জি কি আজকে থেকে অভিনয় করছে? তারা বহুকাল আগে থেকে অভিনয় করছে রে ভাই, সিরিয়াসলি বলছি। ঠিক আছে, তাদের যা যা সুপার হিট রয়েছে, সিলভার জুবলি, গোল্ডেন জুবলি রয়েছে না, তোদের দেবজিৎ সেই সমস্ত এরা বা সেই সমস্ত জিনিসগুলো জীবনে চোখে দেখেনি বাপের জন্মে, দেখবেও না জীবনে, তার কারণ হলই নেই অতগুলো। তোদের দেবজিৎ যেদিন থেকে উঠেছে না, যেদিন থেকে একটু স্টার হওয়ার যে ব্যাপারটা, অভিনয় করার যে ব্যাপারটা যখন থেকে উঠেছে, আমি ছোট না করেই বলছি, সেই যুগটা তখন শেষ হয়ে গিয়েছে। সেই গোল্ডেন এরাটা, গোল্ডেন জুবলি, সিলভার জুবলি, প্ল্যাটিনাম জুবলি, যে টাইমটায় বুমবাদার পিক আপ টাইম ছিল, প্রসেনজিৎ চ্যাটার্জির যে এরা ছিল, যাকে আজকে এরা বলে, স্টারডাম, মানুষ মাটিতে বসে সিনেমা হলে নিচে বসে সিনেমা দেখতো, কাতারে কাতারে দর্শক। তখন স্মার্টফোন ছিল না, অডিয়েন্স রিয়াকশান আসতো না, রিভিউয়াররা ছিল না, ইউটিউব ছিল না। সেই 80s, 90s, 20s থেকে বুমবাদা এত যুগ যুগ ধরে আজও পর্যন্ত বুমবাদা সেই এক এবং অনন্য। প্রসেনজিৎ চ্যাটার্জির শতাব্দীতে একটাই জন্মায়, একটাই। ঠিক আছে, প্রসেনজিৎ চ্যাটার্জির নামটাই একটা ব্র্যান্ড। অন্য কোনো সুপারস্টার বা অন্য কোনো স্টারেদের সাথে প্রসেনজিতের তুলনা করা মানে মূর্খামো, বোকামো ছাড়া এটা জাস্ট কিছুই না। আমি তো অ্যাটলিস্ট মনে করি যে প্রসেনজিৎ চ্যাটার্জি ছিল, আছে এবং থাকবে, এবং নাম্বার 1 পজিশনেই থাকবে। তার কারণ যুগের সাথে তাল মিলিয়ে কিভাবে নিজেকে পরিবর্তন করতে হয়, নিজের অ্যাক্টিং কিভাবে ডেভেলপ করতে হয়, কিভাবে নীরবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে পৌঁছানো যায়, সেটা বারবার পরতে পরতে কিন্তু বুঝিয়ে দিয়েছেন আমাদের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং যার কাছে অত্যন্ত স্নেহর দুই পাত্র দেব এবং জিৎ, ছোট ভাইয়ের মতো, যিনি সব সময় স্নেহ করে থাকেন। আজকে তোদের মতো ইউটিউবাররা সেই বুম্বাদাকে নিয়ে অপমান করছিস ওপেন প্ল্যাটফর্মে, বলছিস বুম্বাদা কে? আজকে পরপর তোদের দেব এবং জিৎ, চেঙ্গিস, প্রজাপতি, ঠিক আছে, টনিক, এই সমস্ত জিনিসগুলো হাউসফুল দিচ্ছে বলে, ভালো বিজনেস করেছে বলে বুম্বাদাকে এতটা ক্রিটিসাইজ করছিস ভাই। অমর সঙ্গীর বক্স অফিস কালেকশন জানিস, যেটা রিলিজ করেছিল 1987-এ, 1987 সালে। অমর সঙ্গীর বক্স অফিস রেকর্ডটা চেক করে নিস, 75 সপ্তাহ ব্যবসা করেছিল, এবং সেই কালেকশনটা আজকের যদি টাকার অঙ্কটায় যদি করা হয়, হিসাব করা হয়, তাহলে না তোদের দেব এবং জিতের সমস্ত সিনেমাকে ঢাকা দিয়ে দেবে, চাপা দিয়ে দেবে, শেষ করে দেবে, বুঝলি? 2000 সালের সিনারিওটা নিশ্চয়ই তোর মনে আছে, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। ওই সিনেমাটা গোটা একটা প্রোডাকশন হাউসকে বাঁচিয়ে দিয়েছিল, নাহলে আজকে এসবিএফ এর মতো প্রোডাকশন হাউসও থাকতো না, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিও থাকতো না। সেই এসবিএফ ভেবেছিল যে আর সিনেমাই করবে না। লাস্ট একটা চান্স বুম্বাদা বলেছিল, একটা তুই চান্স নে, শ্রীকান্ত মাহাতাকে বলেছিল। সেই শ্রীকান্ত মাহাতো একটা চান্স নিয়েছিল, এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদ was the biggest blockbuster of the year and all-time blockbuster of SBF Entertainment. এটা নিশ্চয়ই তোর মনে আছে। কি রমরমিয়ে গ্রাম বাংলায় চলেছিল প্রসেনজিৎ ঋতুপর্ণার সেই ছবি, যে ছবির পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। এসবিএফ এর ওই যে কামব্যাক বা ওই যে প্রত্যাবর্তনটা, ওটা কিন্তু একমাত্র বুম্বাদা, প্রসেনজিৎ চ্যাটার্জির জন্যই সম্ভব হয়েছিল। নাহলে ভেবেছিল যে এসবিএফ তারা অন্য প্ল্যাটফর্মে চলে যাবে, অন্য পেশাতে চলে যাবে, তারা কিন্তু আর সিনেমা বানাবে না বলেই চিন্তা ভাবনা করেছিল। সালটা ছিল 2001 সাল। রিলিজ করলো আরও একটি সিনেমা এসভিএফ এর তরফ থেকে, যার নাম প্রতিবাদ। প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক, আবার সেই ডুয়োটা ফিরেছিল, আবার ধামাকা। প্রসেনজিৎ, অর্পিতা নায়ক নায়িকা, এবং অনামিকা শাহ প্রসেনজিতের তোমরা সবাই জানো মা হয়েছিল, এবং রঞ্জিত মল্লিক আজাদ ভাই, এবং প্রসেনজিতের সেই রানা, পুলিশ অফিসার রানা মিত্রের ক্যারেক্টারটা নিশ্চয়ই মনে আছে তোমাদের, যে প্রতিবাদ সিনেমাটা বাংলা সিনেমার সিনারিওটাই চেঞ্জ করে দিয়েছিল। যেমনি অ্যাকশন, তেমনি গান ভালো ভালো, তেমনি অ্যাক্টিং, তেমনি ওই রকম সোসাইটিটাকে তুলে ধরা,
একটা এইরকম গ্র্যান্ডার ফিল্ম, একটা গ্র্যান্ড বিগ বাজেটের সিনেমা ভাই, প্রতিবাদ একটা বানিয়ে দেখাতো। তোদের সুপারস্টার জিতকে বলিস তো প্রতিবাদ বানিয়ে দেখাতে, দেবকে বলিস তো প্রতিবাদের মতো সিনেমা বানাতে। 2001 সালে প্রসেনজিৎ চ্যাটার্জির মতো একজন অভিনেতাকে নিয়ে বানিয়ে দেখেছিল হরনাথ চক্রবর্তী। ঠিক আছে, এটা মাথায় রাখিস। সেই বক্স অফিসটা যদি আজকে তুলনা করি না, কম্পেয়ার করি আজকের রেটে, তোদের দেব আর জিৎ উড়ে যাবে। ফোঁ দিলে যেমন উড়ে যায় না, কর্পূরের মতো উড়ে যাবে তোদের দেব আর জিৎ। আর বারবার প্রসেনজিৎকে তোরা ইনসাল্ট করিস না যে অ্যাকশন সিনেমা করতে পারে না। ভাই, বুম্বাদার বয়স আজকে 61+, 62 বছর পড়বে কদিন পরে। 61 বছরের একজন ভদ্রলোক, 61 বছরের একজন কিংবদন্তি অভিনেতা অ্যাকশন ফিল্ম করবে না আর্ট ফিল্ম করবে, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। সেখানে তুই জাজমেন্ট করার কে ভাই? তুই কোথাকার কে? তুই কোথাকার হনু? তুই কোথাকার ছোট লোক ভাই যে তুই জাজমেন্ট করছিস বুম্বাদাকে? বুম্বাদার জায়গায় তোদের নায়করা আসুক 61 বছর বয়সে, দেখবো কত হিম্মত, দেখবো কত অকাত। তোর দেব আর জিতকে নিয়ে যে এত বড় বড় লেকচার মারছিস, বুম্বাদাকে অপমান করছিস, দেখবো 61 বছর বয়সে তোদের দেব আর জিৎ কি ক্যালমাটা দেখায়, কত বড় বড় হিট দেয়, কত বড় বড় স্টারডাম থাকে, কি লেভেলের অ্যাকশন করে, সেটাও আমিও দেখবো। ঠিক আছে, বুম্বাদা আজও অব্দি অ্যাকশন করার ক্ষমতা রাখে। দশম অবতার জাস্ট আগের বছরে দেখিয়ে দিয়েছে যে বুম্বাদার দৌড়গুলো, বুম্বাদার স্টান্টগুলো যে কি লেভেল তিনি করতে পারেন। আর একটা কথা, 2003 সালে তোর যে অ্যাকশনের কথা বলছিস না, আজকের ডেটে দাঁড়িয়ে এর ঊর্ধ্বে, এই অ্যাকশনের ঊর্ধ্বে বুম্বাদা 2003 সালে দেবা সিনেমাটা আই থিঙ্ক দেখিসনি, পারলে দেখে নিস ইউটিউবে সার্চ করে। বিগেস্ট ব্লকবাস্টার একটা কালেকশন এনেছিল, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও একবার বাঁচিয়েছিল বুম্বাদা সেই টাইমে দেবা সিনেমাটার মাধ্যমে। প্রসেনজিৎ চ্যাটার্জির কি লেভেলের যে অ্যাকশন ছিল, প্রসেনজিৎ চ্যাটার্জি, ভিক্টর ব্যানার্জি স্টারকাস্ট ছিল, অর্পিতা পাল ছিল তখন নায়িকা হিসেবে। পারলে দেখে নিস দেবা সিনেমাটা। অ্যাকশন কাকে বলে, আসল অ্যাকশনের বাপ হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের বুম্বাদা, এটা মাথায় রাখিস। ঠিক আছে, সেই সময়টায় প্রসেনজিতের যুগ ছিল, যুগ, এরা। আর সেই সময় বুম্বাদাকে বা প্রসেনজিৎ চ্যাটার্জিকে বলা হতো টলিউড কিং, টলিউড বক্স অফিস কিং। যেমন এই টাইমটায় দেবকে বলা হচ্ছে বক্স অফিস কিং। আমি তো বলছি দেবকে কেন বলা হবে না, দেব ভালো চেষ্টা করছে, আমি কিন্তু কখনো ছোট করছি না। মাইন্ডিড ভাই, এখনকার দিনে তো ওরা টানবেই। বুম্বাদা তো উত্তেশ্বর হিসাবে তাদেরকে এস্টাবলিশ করে দিয়ে গিয়েছেন, সবসময় তাদের সাপোর্ট করেছেন দেবকে, জিতকে, যে আরো ভালো করে তোরা সিনেমা বানা। সবসময় বড় দাদার মতো, বট গাছের মতো তাদেরকে ছায়া দিয়ে রেখেছেন ইন্ডাস্ট্রিতে, প্রত্যেকটাকে, মানে আমাদের অঙ্কুশ বলি, বনি বলি, প্রত্যেকটা ইয়াং জেনারেশনকে। সেই প্রসেনজিৎকে তোর অপমান করতে ভাই জিপটা খসে যাচ্ছে না, মুখে বাঁধছে না। আজকে তুই দেবজিতের সিনেমাকে প্যান ইন্ডিয়া দেখাচ্ছিস। প্রসেনজিৎ চ্যাটার্জি বহুকাল আগে চোখের বালি সিনেমা প্যান ইন্ডিয়া সিনেমা রিলিজ করে দেখিয়েছিল, প্যান ইন্ডিয়া রিলিজ দিয়েছিল সারা অল ইন্ডিয়া জুড়ে। চোখের বালি দেখেছিস? ও তুই দেখবি কি করে, তুই তো কুয়োর ব্যাং, দেব আর জিৎ ছাড়া তো কিছু বুঝিস না। আই থিঙ্ক দেখিসনি, আই থিঙ্ক তুই দেখিসনি, তোর যোগ্যতাই নেই চোখের বালির মতো একটা সিনেমা দেখার মতো। এটা এইসব সিনেমা দেখার জন্য যোগ্যতার প্রয়োজন, অনেক নলেজ দরকার, একটা সিনেপ্রেমী মানসিকতা দরকার, যে মানসিকতাটা আমার আছে। দেবের আই লাভ ইউ থেকে শুরু করে, দেবের চাঁদের পাহাড় থেকে শুরু করে, মন মানে না, ঠিক আছে, প্রচুর সিনেমা, প্রেমের কাহিনী থেকে শুরু করে, প্রজাপতি, টনিক, অনেক সিনেমা আমি দেখেছি। দেবের প্রায় সব সিনেমাই কিন্তু আমি দেখেছি। দেবকে কখনো এই সমস্ত সিনেমা নিয়ে আমি হেট করিনি। জিতেরও তাই, শুভ দৃষ্টি, সাথী, সঙ্গী, প্রেমী, বন্ধন, বস, বস টু, ঠিক আছে, সাথীহারা, প্রচুর সিনেমা দেখেছি ভাই। তুই হতে পারিস দেবজিতের ডাই হার্ট ফ্যান, তাই জন্য বুম্বাদাকে যাচ্ছে তাইভাবে ক্রিটিসাইজ করবি, যাচ্ছে তাইভাবে অপমান করবি, সেটা আমি সহ্য করবো, সেটা কিন্তু হবে না ভাই। দেবজিতের সিনেমা আমি তোর থেকে বেশি দেখেছি, এটা আমি বলতে পারি ওপেন প্ল্যাটফর্মে। আমি একজন বুম্বাদার ডাইহার্ট ফ্যান, বা বুম্বাদা আমার ইন্সপিরেশন, তার সত্ত্বেও বুম্বাদা আমার ভগবান, তার সত্ত্বেও আমি বলতে পারি যে দেবজিতের আমি যে সিনেমা দেখেছি না, যতবার সিনেমা দেখেছি, তুই তার সিকি অংশ সিনেমা দেখিসনি। তাই জন্য কাউকে ইনসাল্ট করার আগে একবারও ভেবে দেখবি যে কাকে ইনসাল্টটা করছিস। সেই মানুষটার নাম কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি, যার নামে কোটি কোটি দর্শক হলে আসতো একটা টাইমে। আর প্রসেনজিৎ চ্যাটার্জির স্টারডাম ফুরিয়ে গিয়েছে। প্রসেনজিৎ চ্যাটার্জির স্টারডাম আজ আছে বলেই আজকের দিনে যারা পরিচালক, প্রযোজক, তারা প্রসেনজিৎ চ্যাটার্জিকে টাকা ঢালছে। প্রসেনজিৎ চ্যাটার্জির নামে সিনেমা বিক্রি হয়। প্রসেনজিৎ চ্যাটার্জির নামটাই যেহেতু ব্র্যান্ড, সেই নামের জন্যই কিন্তু আজও টিকিট বিক্রি হয়, টিকিট সেল হয়। আজকে প্রসেনজিতের স্টারডাম আছে বলেই এখনকার দিনে পরিচালকরা, কৌশিক গাঙ্গুলি, সৃজিত মুখার্জি, যারা ইন্ডাস্ট্রির ফার্স্ট বয়, সেকেন্ড বয় নামে পরিচিত, তারা
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে সিনেমা বানিয়ে যাচ্ছে পরস্পর এবং বক্স অফিসে হিটও দিচ্ছে, সুপার হিট দিচ্ছে, বক্স অফিস কালেকশন দিচ্ছে। আজকে শেষ পাতা সিনেমার মতো সিনেমাকে তুই হেট করছিস, নোংরামও করছিস। শেষ পাতা সিনেমাটা বোঝার মতো যোগ্যতাই তো তোর নেই। যোগ্যতা থাকা দরকার শেষ পাতার মতো সিনেমা রিভিউ করার জন্য বা শেষ পাতা সিনেমাটার বিষয়ে জাজমেন্ট দেওয়ার জন্য একটা ন্যূনতম যোগ্যতা থাকা উচিত, যেটা তোর নেই। অতনু ঘোষের মতো একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং পরিচালককে তুই শেষ পাতার মতো সিনেমা নিয়ে ক্রিটিসাইজ করছিস। শেষ পাতার সিনেমার কিভাবে তিনি তৈরি করেছেন, তার লেখা, তিনি তোর কাছ থেকে জাজমেন্ট নেবেন, তোর কাছ থেকে রিভিউ নেবেন। কোথাকার কোন হনু ভাই তুই? আর একটা কথা শুনে রাখ, শেষ পাতার মতো সিনেমা, কাকাবাবুর মতো সিনেমা, এগুলো বক্স অফিসের জন্য তৈরি করা হয় না। কিছু কিছু সিনেমা থাকে যেগুলো ইন্ডাস্ট্রিতে ডকুমেন্টারি হয়ে থেকে যায়, যেগুলো পরবর্তীকালে রেকগনিশন হয়, যে সিনেমাগুলো পরবর্তীকালে নিয়ে চর্চা হয়, যে সিনেমাগুলো দেশ বিদেশে চর্চার অন্যতম মুখ হয়, যে সিনেমাটা দেশ বিদেশ থেকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে একটা ভালো ধারণা সৃষ্টি হয়, প্রচুর অ্যাওয়ার্ড উইনিং সিনেমা হয়। এই সমস্ত সিনেমা বিগ বাজেটের হয় না, শুধুমাত্র তার নৈপুণ্যতা, পরিচালকের মনের ভাবটা প্রকাশের জন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসরা নিজেদের ভাবভঙ্গিগুলো প্রকাশ করেন এবং তার নিজের সেরাটা পুরোপুরিভাবে নিগড়ে দেন সেই সিনেমাটা বানানোর জন্য। অনেক কষ্ট করে মেহনত করে এই সমস্ত সিনেমা, শেষ পাতার মতো সিনেমা, ময়ূরাক্ষীর মতো সিনেমা, চোখের বালির মতো সিনেমা কিন্তু তৈরি করা হয়। এই সিনেমার বোঝার যোগ্যতা তোদের মতো ইউটিউব রিভিউয়ারদের নেই, কারণ তোরা হচ্ছিস ইউটিউব রিভিউয়ারের নামে কিট। পায়খানার যেমন কিট হয়, তোরা হচ্ছিস সেই কিট। তোরা খালি জিৎ আর দেব ছাড়া কিছু বুঝিস না। জিৎ আর দেবকে ভাই কে অসম্মান করেছে? ওরা ওদের পার্সপেক্টিভ থেকে, লাবণী সরকার এবং কৌশিক ব্যানার্জি তাদের জাস্ট পয়েন্ট অফ ভিউটা তারা শেয়ার করেছে, যে তাদের যে জামানাটা বা এখনো অবধি বুম্বাদার স্টার ভ্যালুটা, বুম্বাদার প্রতি দর্শকদের যে ভালোবাসাটা, আজকে সবাই জানে যে চিরকাল থাকে দর্শকদের ভালোবাসাটা। এবং আজকে সবাই জানে যে অযোগ্য কীরকম সেল হচ্ছে, কীরকম টিকিট বুকিং। আজকে প্রায় 4.5 কোটির উপরে কালেকশন করে ফেলেছে অযোগ্য সিনেমাটা। শুধুমাত্র মাল্টিপ্লেক্স না, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন হল এবং দেশ বিদেশে, শুধুমাত্র প্যান ইন্ডিয়া রিলিজ নয়, অযোগ্যটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা হয়েছে। এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। সুরিন্দার ফিল্মসের তরফ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সুরিন্দার ফিল্মসের অফিসিয়াল পেজ থেকে কিন্তু এটা জানিয়ে দেওয়া হয়েছে অনেকদিন আগে। টোটাল যদি আমি বক্স অফিস কালেকশনটি হিসাব করি, 4.5 থেকে 5 কোটি টাকা কালেকশন করে নিয়েছে। এটা ফ্যাক্ট। বুক মানে আমাদের বক্স অফিসে তোমরা দেখতে পারো, বুক মাই শোতে তোমরা খুললে দেখতে পারো, স্পট বুকিং যদি তোমরা দেখো দেখতে পারবে। সেখানে বুমেরাংকে নিয়ে তো আমি কখনো ছোট করছি না, বুমেরাং অবশ্যই অযোগ্য থেকে পিছিয়ে আছে, এটা সত্যি কথা, বাস্তব। বাট এইটা ওই বাজেটের সিনেমা, অযোগ্য সিনেমাটা খাজা সিনেমা, অযোগ্য একটা সিনেমা হলো নাকি প্যান প্যানানি সিনেমা, এইসব কি ভাই? অযোগ্য প্যান প্যানানি সিনেমা, সিরিয়াল মার্কা সিনেমা। তোর দেবও তো সিরিয়াল মার্কা সিনেমা করে, তুই তখন প্যান প্যানানি বলিস? তখন বলিস না, না তখন তো খুব লাগবে না, বুকে কষ্ট হবে, চিনচিন করবে, স্ট্রোক হয়ে মরবি, তাই না? কারণ দেবের ফ্যানরা খেপে যাবে, তোকে খিস্তি করবে, গালাগালি করবে, আচ্ছা করে ধোলাই দেবে। সেটা তো করতে পারবি না। আজকে বেঁচে আছিস তো রিভিউ করে খাচ্ছিস দেব আর জিতের জন্য। কোনো খারাপটাকেও তো খারাপ বলার কোনো যোগ্যতা তোর নেই। ওইটার জন্য বুকের পাটা থাকা দরকার, সেটা তোর নেই। খারাপকে খারাপ বলা, ভালোকে ভালো বলার জন্য বুকের পাটা থাকা দরকার, সেটা তোর নেই। এটা মানতে শেখ। এবং প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে যতবার তুই ট্রোল করবি, উল্টো পাল্টা কথা বলবি, ততবার কিন্তু তোকে আচ্ছা করে দেওয়ার জন্য, টাইট দেওয়ার জন্য, তোকে রোগড়ে দেওয়ার জন্য আমি একাই যথেষ্ট। কোনো ইউটিউব রিভিউয়ার আসুক আর না আসুক, আমি কিন্তু সবসময় এর প্রোটেস্ট করব। যেমন তোর ভগবান দেব এবং জিৎ, তেমনি আমার ভগবান প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য ইন্ডাস্ট্রি। এটা সবসময় মাথায় রাখিস। আর সেই ইন্ডাস্ট্রি না থাকলে তোর দেব এবং জিৎ জীবনে জন্মাতে পারতো না, ইন্ডাস্ট্রিতে আসতে পারতো না। তাই প্রসেনজিৎকে নিয়ে খারাপ কোনো কথা বলার আগে মুখ সামলে কথা বলিস, ঠিক আছে? নিজের অকাতের বাইরে চলে যাওয়ার চেষ্টা করিস না। যেইটুকানি অকাতের মধ্যে তোর জিৎ আর দেবের, যে তুই চামচা, জিৎ আর দেবের তো তুই চামচা, ঠিক আছে? পোষা চামচা তুই, ঠিক আছে? তো সেই চামচাগিরি কর, সব ঠিক আছে, অকাতের মধ্যে থাক। অকাতের বাইরে গিয়ে ওভার স্মার্টগিরি দেখাতে আসিস না। প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে ফালতু কন্ট্রোভার্সিতে জড়াতে আসিস না ভাই। প্রসেনজিতের অবদান বাংলা ইন্ডাস্ট্রিতে হিউজ, যেটার কারণ নেই। আজকে তোর জিদ্দা চেঙ্গিসের মতো সিনেমাতে বোম্বে থেকে, বাইরে থেকে সব আর্টিস্টদেরকে এনেছে, অ্যাকশন ডিরেক্টর এনেছে, স্টান্ট মাস্টার এনেছে, তাই জন্য তুই বুম্বাদাকে ছোট করছিস।
সালটা ছিল 1992, 1992। প্রসেনজিৎ চ্যাটার্জি একটা সিনেমা রিলিজ হয়েছিল, যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি পরিচালক, অ্যাজ আ প্রযোজক, অ্যাজ আ অভিনেতা অ্যাক্টিং করেছিল। সিনেমাটার নাম ছিল পুরুষোত্তম। সেখানে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে প্রথমবারের জন্য তিনি নিজে চেন্নাই থেকে অ্যাকশন মাস্টার নিয়ে আসেন, স্টান্ট মাস্টার নিয়ে আসেন, বোম্বের বিভিন্ন স্টান্ট মাস্টার নিয়ে আসেন, অ্যাকশন ডিরেক্টরদের সাথে কিন্তু কোলাবোরেশন করে তিনি কিন্তু কাজ করেন, তাদেরকে নিয়ে আসেন। প্রথমবার তারা কিন্তু বাংলায় এসে এইরকম একটা গ্র্যান্ড স্কেলে, এরকম একটা তুখর আগুন জ্বালিয়ে দেওয়া অ্যাকশন সিনেমা পুরুষোত্তম সিনেমাটা কিন্তু তিনি একা নিজের বুকের দম থেকে, বুকের পাটার থেকে, নিজের একার টাকা ইনভেস্ট করে তখনকার দিনে 1992 কিন্তু সেই সিনেমাটা বানিয়েছিলেন। সেটার জন্য বুকের পাটা থাকা দরকার, অকাত থাকা দরকার, ঠিক আছে? তখনকার দিনে একজনই তিনি সর্বশ্রেষ্ঠ, তিনি হলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, দ্য ইন্ডাস্ট্রি। প্রসেনজিতের পাওয়ার, প্রসেনজিতের ইম্প্যাক্ট গোটা ইন্ডাস্ট্রিতে, প্রসেনজিতের স্যাক্রিফাইস সম্পর্কে সবার আইডিয়া রয়েছে। এবং জিৎ এবং দেব তারাও বোমবালাকে যথেষ্ট রেসপেক্ট করে, যথেষ্ট ভালোবাসা দেন, এবং প্রসেনজিৎ চ্যাটার্জিও কিন্তু যথেষ্ট রেসপেক্ট করেন, যথেষ্ট ভালোবাসা দেন। এবং আমরা জানি যে তাদের মধ্যে সম্পর্কটা কি। দেবের সাথে যখন SBF এর ঝামেলা হয়েছিল সিনেমা না দেওয়া নিয়ে, অনেক একটা কন্ট্রোভার্সি হয়েছিল, কিন্তু তখন তুই হয়তো ভুলে গিয়েছিস যে বোম্বাদা গিয়ে মিটিং করে জিনিসটাকে সলিউশন করেন, যে সবাই আমরা ভাই ভাই মিলেমিশে থাকি ইন্ডাস্ট্রিতে। এই সমস্ত কন্ট্রোভার্সি করে, মনোমালিন্য করে কিন্তু কোনো লাভ নেই। যখনই ইন্ডাস্ট্রিতে যে কোনো কিছু হয়, কোনো শিল্পীর সাথে কোনো প্রোডাকশানের ঝামেলা হয়, অশান্তি হয়, বাংলা সিরিয়ালের আর্টিস্টরা যখন টাকা পায় না প্রযোজনা সংস্থার কাছ থেকে, তখন কিন্তু সেই বোম্বাদাই গার্জেনের মতো, বটগাছের মতো, গডফাদারের মতো এসে সেই সলিউশনটা করেন, তাদেরকে টাকা পারিশ্রমিক পাইয়ে দেন শিল্পীদেরকে। সুতরাং বোম্বাদাকে সবাই ভগবানের মতো দেখেন। প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য গড অফ টলিউড, এটা কিন্তু সবাই মানে, সবাই জানে। এবং প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।